বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে। না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে, আমি বাধা দেব না। যখন আমি কলেজে উঠলাম তখন আসা যাওয়ায় সবচেয়ে সুবিধা হলো মামার বাসা থেকে। যদিও আমি নিজের বাসা থেকেই আসা যাওয়া করছিলাম, তবে তা আর বেশি দিন হলো না। মামার আর আমার 11 বছরের পার্থক্য, বাট খুব আদর করেন আমাকে। একটা বিশাল কোম্পানিতে জব করে, প্রচুর মাইনে পায়, কিন্তু চাকরি পাবার পর থেকে তার সাথে আমার খুব কমই দেখা হয়। সে অফিসে যায় আর ফিরে আসে, তা দেখা মোটামুটি কষ্ট। সকালে 7টার দিকে গাড়ি আসে আর রাতের 2-3টায় ফিরেন। আমার মামার বিয়ে হয়েছে আজ প্রায় 4 বছর। মামি আমার একটা পাঞ্জাবি বাঙালি মেয়ে। আমার একাদশ শ্রেণীর কথা, তাই তখন মামির বয়স 23-24 চলছে আর আমার 18। নাম তার হারলিন সিং। ওনার বাবা পাঞ্জাবি, মা বাঙালি। মামির একেবারে যে কোনো পাঞ্জাবি কুডির মতো দেখতে, একেবারে দারুণ মেয়ে বলা যায়। মামিকে আমার ভালো লাগে কারণ তিনি আমার কাছাকাছি বয়সী আর আমাদের বাসায় আসলে তার আমার সাথে সময় কাটানো চাই। কলেজে উঠার আগ পর্যন্ত আমার মামার বাসায় আমি তেমন একটা যেতাম না, তাই নিয়ে মামা মামি প্রচুর রাগ করত। কিন্তু কাহিনী মোড় নিতে লাগলো কলেজে উঠার 2 মাসের মধ্যেই নিজের বাসা থেকে কলেজ, আর কলেজ থেকে বাসায় ফিরে আসলে আমার কথা বলারও অবস্থা থাকে না। সমস্যা হলো 13 কিলোমিটারের রোড যেটা ধরে আমাকে কলেজে যেতে হয়, তার অবস্থা ভগবানের কৃপায় চাঁদ দেখতে যেমন তেমন। তাই বাধ্যগত হয়ে শনিবার রবিবার ছুটিতে নিজের বাসায় আসি, বাকি 5 দিন মামা মামির কাছেই থাকি। একমাত্র বোনের একমাত্র ছেলে বলে মামা খুব খুশি, কিন্তু মামির কথা বলতে পারছিলাম না, কারণ তারা একা থাকে 2 জন। তাদের জন্য বাসা মানেই ফ্রি স্পেস। আমি গেলে হয়তো তারা সেই কমফোর্ট জোনটা হারিয়ে ফেলবে। আমি ভাবছিলাম তিনি অখুশি হবে, তবে ব্যাপারটা একটু আলাদা। মামি শুধু দেখতেই সুন্দর না, তার মনটা খুব ভালো। 2-3 সপ্তাহের মধ্যেই আমাদের মধ্যে মোটামুটি ফ্রেন্ডের মতো অবস্থা হয়ে উঠল। তার সবচেয়ে বড় কারণ, তাকে সপ্তাহে 5 দিনই একা থাকতে হয়। বলতে ভুলেই গেছি, মামি তখন 5 মাসের গর্ভবতী। তাই মামিও একা বাসায় আমাকে পেয়ে ভালোই মেতে উঠেছে। আমাদের মধ্যে আরও একটা ক্লোজ সম্পর্ক আসে ননভেজ খাওয়ার কারণে। আমাদের পরিবার শাকাহারী, মানে আমাদের মাংস খাওয়া নিষেধ। কিন্তু কলেজে উঠার পরেই বুঝতে পারলাম এটা তো মহা ভুল। চিকেন শর্মা, গ্রিল, রোস্টেড মাটন, জালালা কাবাব, মাটন বিরিয়ানি, ফ্রেন্ডরা যে এমন নেশা লাগানো, এটা নিয়ে কি বলবো। একদিন বন্ধুদের সঙ্গে জমিয়ে মাটন শর্মা খেয়েছিলাম। বাসায় ফিরে আসার পর মামি দরজা খুলে দিল। মামির পেট এখন ফুলে গেছে। মামিকে কেমন আছো জিজ্ঞেস করে জুতো খুলে রেখে নিজের ঘরের দিকে যাব, তখন মামি বলল, এদিকে আসতো দিহান, আমিস কিছু বলবা মামি। মামি আমার হাতটা ধরে গন্ধ নিল। আমি বুঝে গেছি এক বিশাল ঝড় আসতে চলেছে। মামিত কোথায় থেকে আসছো? আমিস কেন? মামি কলেজ থেকে ফিরছি। মামিক আসার পথে ভুল করে কোনো কিছু খেয়েছ? আমিস মাথা নাড়ালাম না ওরে। মামি আমার হাতটা আবার নাকের উপর ঘুরিয়ে নিল। মামিক কয়লাতে পোড়া মাটন খুব মজা হয়েছে খেতে, তাই না? আমি খাইনিতে মামি। মামিক তাহলে কোনো মেয়েকে খাইয়ে দিয়েছা? গার্লফ্রেন্ড নিশ্চয়ই। আমিস না না মামি, এমন কিছুই না। মামিক থাক বাবা, আমাকে না বললেও চলবে। তোমার সাথে কথা বলে লাভ নেই হু। আমি একটু দেখি জিজ্ঞেস করে দিদি কিছু জানে কি না। আমিস বলিও না প্লিজ মামি, ভুলে খেয়ে ফেলেছি, আর খাবো না। আম্মু জানলে আমার সাথে কথা বলবে না। মামিক খুব মজা হয়েছে খেতে। আমিস না না, আমি শুধু অল্প একটু খেয়েছি। মামি আমার কলারে লেগে থাকা ঝোলের দাগ ধরে বলল, তুমি তো শুধু লেবু খেয়েছা। শার্ট দাও, দাগ তুলতে হবে। আমি করে নিচ্ছি মামি। মামিস খুলে দাও। আমি মামিকে কলেজ ড্রেসটা খুলে দিলাম। মামি মুচকি হাসতে হাসতে ওয়াশিং মেশিনের দিকে চলে গেল। মামি কিছু বলল না আমাকে। সেদিন আর কিছু জানতে পারলাম না। আরও কয়েকদিন পর মামি হুট করে এসে বলল, দিহান একটা কাজ করবা, কিন্তু কাউকে বলা যাবে না। মামিক প্রচুর ইচ্ছে করছে ননভেজ খাওয়ার। মামিক এভাবে তাকাচ্ছ কেন? প্লিজ আমি মামাকে বলে দিই। মামিস প্লিজ। আমি ওদিন বলেছি তুমি খেয়েছ? তোমার ভাই খেতে চেয়েছে, আমি না তো। আমিস মিথ্যুক একটা। মামিক সত্যি সত্যি তোমার ভাই বলছে খাবে। প্লিজ লক্ষ্মী আমার। আমিস আমার ভাই তোমার পেটে। ও কথা বলেছে। মামি আমার হাত নিয়ে তার ফুলো পেটের উপর রেখে বলল, তুমি নিজেই শুনে নাও। আমি হেসে উঠলাম।
মামিস প্লিজ প্লিজ প্লিজ। রাজি হয়ে গেলাম। মামা এই বিকেলে তো অফিসেই, জীবনেও আসবে না এ সময়, তাই এক গাধা মাটন শর্মা আর চিকেন নাগেটস নিয়ে এলাম। মামি তো বেজায় খুশি। মামিক কোল্ড ড্রিঙ্কস আনোনি? আমি স্নাহ ভুলে গেছি। আমি নিয়ে আসতে খানিকটা দেরি হলো, আসার পর দেখি মামি খেয়ে সাবার করে দিয়েছে। মনে মনে আমিও মন খারাপ করে ফেললাম। দূর মাথা, এতগুলো নিজে একা খেয়ে ফেলল। আমাকে দিত একটু, আমিও খেতে পারতাম। আমি কোল্ড ড্রিঙ্কসটা রেখে রুমে এসে পড়তে বসে গেলাম রাগ করে। মামি দেখি একটা দুষ্ট মুখে পিছনে হাত লুকিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মামিস রুমে চলে এলো কেন? আমিস এমনি ভালো লাগছে না। মামিস ও আচ্ছা, রাগ করছো? আমিস না। মামিস নাক ফুলছে তোমার। একটা হাসি দিয়ে প্লেট ভর্তি ননভেজ নিয়ে বসল। মামিক খাবা? আমি হুম। মামিক বলে দেব দিদিকে? আমিও মামাকে বলে দিব। মামিক বলবা তুমি এনে দিয়েছ আর তোমার মামা আমার উপর রাগও করবে না। আমি আগে শাকাহারি ছিলাম না। মামি আমাকে দেখিয়ে দেখিয়ে মজা করতে লাগল। এদিকে লোভে আমার মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। মামি হেসে উঠল। এই নাও হা করো বলে আমার মুখের উপর থেকে 2-3 বার ঘুরিয়ে নিয়ে গেল। শেষবার যখন মামি মুখের উপর নাড়াচাড়া করছে, 2 আঙ্গুলে একটা মাটন নিয়ে আমি হুট করে কামড় দিয়ে ধরলাম। আর এই দুষ্টুমিতেই মামির আঙ্গুলে কামড় লেগে গেল। মামি গালে মাটনটা ছেড়ে দিয়ে হু করে হাতটা বের করে নিজের মুখে ঢুকিয়ে নিল। আমি তখন এই বিষয়টা খেয়াল করিনি, তবে পরে মনে পড়েছে মামি আমার লালায় ভর্তি আঙ্গুল খাচ্ছে। আমি তাড়াতাড়ি মাটনটা নিয়ে প্লেটে রেখে মামির কাছে এসে গেলাম। হাতটা ধরে সরি বলতে বলতে হাত বুলিয়ে দিতে লাগলাম। কামড় খেয়ে মামির চোখে পানি চলে এলো। টেনে আঙুল বের করে কোনমতে আঙ্গুলগুলোয় হাত বুলিয়ে দিচ্ছি, ফু দিচ্ছি। মামি রাগ করে বসে আছে। মামি আমার হাতটা সরিয়ে দিল। আমি মনে মনে একটু ভয় পেলাম। মামি চোখ মুছে হাতটাতে ফু দিয়ে ওই একই মাটনটা নিয়ে আবার আমার মুখে উপর এনে ধরল। এবার নড়াচড়া করছে না, চুপচাপ হয়ে আমার দিকে মাটনটা ধরে রেখেছে। আমিস সরি মামি। মামি খা করো। আমিস সরি মামি। মামি আমার গালটা ধরে নিজের চোখে চোখে রেখে মুখটাকে পাউটের মতো করে বলল, হা করো, না হলে আমি কামড়ে দিব। আমি একটু নির্ভয় হলাম। মামির এই মিষ্টি কথায় হা করে দিলুম। মামি খাইয়ে দিতে গিয়ে আবার বলে উঠল, আবার কামড় দিও না কিন্তু। আমি হুম। মামিস চোখ বন্ধ করে স্বাদ নাও। আমি চোখ বন্ধ করলাম। মামি আমার গালের মধ্যে মাটনটা রেখে বলল, এবার মুখ বন্ধ করো। আমি বন্ধ করার সময় আমার মুখের মধ্যে মামির আঙ্গুল 3টে আবার অনুভব করলাম। আমার লালায় ভরা ঠোঁট দুটো মামির আঙ্গুলগুলোয় লেগে গেল। ইস, মামির আঙ্গুল দুটো কি নরম। মামিফ মজা আছে। আমি চোখ বুজে করলাম। আমার পর এবার মামি সেই আঙ্গুল দুটো দিয়েই নিজে একটা মাটন মুখে পুরে নিল। মামি শুধু নিজের মুখে মাটনটা রাখেনি, বরং সেই আঙ্গুল দুটো সহ চোখ বন্ধ করে একটা টান মেরে বলল, উফ, কি জিনিস, না খেয়ে লতাপাতা খাচ্ছি। মামির চোখে এক অন্য লেভেলের খুশি। মামি আরেকটা মাটন নিয়ে খেতে যাচ্ছে, তখনই আমার দিকে চোখ গেল। মামি আবার আমাকে আরেকটা মাটন তুলে দিল মুখে। মামিক দুজন মিলে খাবো, কিন্তু সিক্রেটলি। ডিল? আমি হুম। তারপর থেকে শুরু হলো আমাদের লুকোচুরি ননভেজ খাওয়ার মিশন। আর সত্যি বলতে এই ননভেজ খাওয়ার কারণে মামির সাথে অনেক বেশি বন্ধুত্ব তৈরি হলো। মামি আমার জুটা মাংস কেড়ে নিয়েও খেয়ে ফেলে। এতে আমার তেমন একটা সমস্যা নাই, কিন্তু যাই বলো, মামি একটা পাঞ্জাবি কুডি বলে কথা। মামির বাসায় 2 মাস হয়েছে থাকি। মামির সাথে এখন খুব জমে আমার। মামি আর আমার মাত্র 3 বছরের পার্থক্য হওয়ায় দুজনের চিন্তাধারাও সেম, তাই খুব মিশুক বলো। মামির প্রেগন্যান্সি এখন 7 মাসের উপরে। একই বাসায় থাকলে লক্ষ্য করা যায় যে মামির মিল্ক জমা শুরু হয়ে গেছে। একদিন হুট করে আমার কাছে এসে বলল, বাবু, একটা কথা বলা খুব দরকার। আমিস বলো মামি। মামিক বলছি যে মামির মিল্ক প্রডিউসিং স্টার্ট হয়ে গেছে আজ 4 দিন। মামি একটু লজ্জা পেল বলতে, আবার ঠিক হয়ে গেল। আমি তখন মাথায় এলো যা তাই বলে দিলাম, ওকে মামি, ডোন্ট ওয়ারি, কালকে কলেজ থেকে বাসায় যাব, তুমি টেনশন নিও না। মামিক ওলে বাবালে, আমার কিউট লক্ষ্মী একটা। খুব স্মার্ট হচ্ছে মামির সামনে বুঝি। কে যেতে দিচ্ছে তোমাকে? আমিখ যাব না। মামিখ চলে গেলে আমি একা হয়ে যাব। আমিস তাই বুঝি। মামিস তাই বলছি, তুমি তো দেখছই মামির মিল্ক প্রডিউসিং শুরু হয়েছে, তাই বারবার কাপড় ভিজে যাচ্ছে। কিন্তু মামির ওড়না পরতে বিরক্ত লাগছে, তাই বলছি ওড়না পরব না। তুমি কমফোর্টেবল তো? না হলে ওড়না পরব।
আমি কেন আনকমফোর্টেবল হব? মামি শুধু জিজ্ঞেস করলাম আর কি। হলে বলে দিও মামনি ওড়না পরব। ঠিক আছে মামনি না মামি। মামিক ওহ বলতে ভুলে গেছি, তুমি আমাকে মামনি থাকবে। তোমার ছোট্ট ভাই যখন আসবে তখন চাইলে আবার মামি থাকবা। মামা শুনলে হাসতে হাসতে মরবে। মামার সাথে তোমার দেখা হয়? তুমি তো ঘুমিয়ে পড়ো মামনিকে একা রেখে। তুমি ঘুমাও না? মামি কিন্তু তোমার মামা আসলে কাঁচা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তাই মাঝে মাঝে ঘুমাই না, একা একা শুয়ে থাকি। তাহলে আমাকে বলনি কেন? আমি তোমাকে কোম্পানি দিতাম। কলেজ তো সেই 11টায়। আমি কি দরজা বন্ধ করে ঘুমাই? আশা করে থাকি তুমি এসে গল্প করবে। তুমি দেখো না সরি খেয়াল করিনি। কালকে থেকে না আজকে থেকে আমি বসে বসে গল্প করব। এখন মামনি থাকো। এই যা আবার। যাহ পারবো না। লজ্জা লাগে। লজ্জার কি আছে? মামি নামটা ও তো মামনি নামের কাছাকাছি। ওকে বাবা পরে বলবো। মামি আমার পিছনে এসে গলা ধরে বলল, একটা আবদার করলাম তাও রাখবা না? মামির এত আদর পাইনি কখনো। যে পাগল হয়ে যাব পিছন থেকে যেভাবে ধরেছে। আহা রাখবো না কখন বললাম? পরে ঢাকবো। বুঝি তো আমি তো মামি, তাই সমস্যা হচ্ছে ঢাকতে। এখন যদি গার্লফ্রেন্ড হতাম তুমি আমাকে মামনি আম্মু বাবুনি কিউটি সব ঢাকতে। তুমিও না কি যে বলা। মামি গলাটাকে আরো জোরে গালে নাক ঘষে বলল, প্লিজ মামনি ঢাকো প্লিজ। খুব ইচ্ছে করছে মামনি শুনতে। পরে ঢাকি। মামি আমার গালে কামড় দিয়ে বলল, প্লিজ মামনি ঢাকো, না হলে গালটা কামড়ে খেয়ে শেষ করে দিব। গার্লফ্রেন্ডের জন্য কিছু রাখবো না। এখন না মামি হামি দিয়ে বলল, একটু ঢাক দাও মামনিকে। দাও না এমন করছো কেন? ওকে মামনি। মামি খুশি হয়ে আরো হামি দিল। একটা নয়, দুটো নয়, তিনটা দিল। থ্যাংক ইউ মাই বেবি। এরপর থেকে মামি আমার কাছে কামড় দিবে আর বলবে মামনি থাকতে। আর রাতে দুজন মামা আসা পর্যন্ত একসাথে থাকি, হয়তো আমার রুমে, না হলে মামির রুমে। প্রেগন্যান্ট এর 8 মাসের কাছেই মামির অবস্থা খারাপ হয়ে উঠল। সাইজ বেড়ে গেছে। মামি অসহ্য হয়ে উঠল, কারণ তার বুকটা বারবার ভিজে যাচ্ছে। আবার একদিন গালগল্পের মধ্যে মামি 2বার ড্রেস চেঞ্জ করল, তবুও ভিজে গেল বুকটা। আমিও তার কাছে বসে বসে গল্প করছি। অসহ্য লাগছে দিহান। একে তো সারাক্ষণ কাপড় নষ্ট হচ্ছে, তার উপরে আজকাল ব্যথা করছে মিল্ক জমে জমে। কালকে ডাক্তার দেখাতে গেলাম, ও কিছু উপায় দিল না। তুমি কি ভিতরে ঢুকো আমার সাথে? একা একা ডাক্তারের থেকে কি পরামর্শ নিব? ডাক্তার তোমাকে চেক করে না? আমি থাকলে কি ভাববে? বুঝেছি। কালকে ওভারসাপ্লাইটা বন্ধ করতে ওষুধ দিতে বললাম, কিন্তু বলল যে এতে সমস্যা হতে পারে। বলল নিজে নিজে বের করতে। কালকে আর আজকে নিজে নিজে করেছি, কিন্তু এখন ওগুলো ধরলেও ব্যথা লাগছে। দাঁড়াও, তাহলে একটা বাবু খুঁজে দিব, তাকে খাওয়াতে পারবে। মামনিও তাই ভাবছি। একটা বাবুকে খাওয়াতে হবে। কিন্তু নিজের বাবু তোমাকে দেবে কে? আমার একটা বাবু আছে, সে খাবে। কিন্তু ও তো এখনো তোমার পেটে। আমি এই বাবুর কথা বলছি। মামির আঙ্গুল আমার দিক করা। দূর পাগল। ব্যথা লাগছে আর তুমি হাসছো। আমি কিভাবে খাবো? আমি তো ছোট না, তোমার থেকে অল্প একটু ছোট। বোকা সাজো তুমি আমার সামনে। মামনির কষ্ট হচ্ছে তাও। নেকা। আহা আমি বড় না। তুমি বড় হলে কি হয়েছে? আদর করি, প্রচুর ভালোবাসি, তাই বললাম। অন্য কাউকে বলেছি সো সুইট অফ ইউ মামি। কিন্তু তুমি কি বলছো জানো? প্লিজ লক্ষ্মী আব্বু আমার। মামনির ব্যথা করছে, তুমি তো দেখতেই পাচ্ছ। কিন্তু তোমাকে কিন্তু বিন্তু খুঁজতে হবে না। মামনিকে সবসময় তুমি হেল্প করো, এবারও করবা। এত লজ্জা পাচ্ছ কেন? আমি জানি না। তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি ছাড়া আর কাউকে আমি দেখতেও দিব না, আবার খাওয়াবো তাকে। তুমি 3 বছর বয়সে থাকতে আমাকে জন্ম দিয়েছা। আব্বু থাকছ। আহা আদর বুঝো না। আদর করে ঢাকি, খাওয়াবো, তাই আব্বু ঢাকলাম। একটা কথা জানো, খুব মিষ্টি কিন্তু মামনির মিল্ক। দূর, আমাকে বাথরুমে যেতে হবে এবার। মামি হেসে উঠল, বলল, ওটা ওটার জায়গায় পড়ে থাক। মাম্মি কিছু মনে করবা না। তোমার খারাপ লাগছে না? প্রতিদিন সকালে তুমি তো ঘুমে থাকো, কিন্তু তোমার জিনিসটা দাঁড়িয়ে থাকে। আমি তো রোজ মালসি দিয়ে ঢেকে দিই।
এ আর নতুন কি? এখন তুমিই বলো, তুমি মামনিকে কষ্ট করতে দিবা নাকি হেল্প করবা? আমিস তুমি মামাকে বা আম্মু বলবা নাকি? মামিখ আমাদের মধ্যে মামা আম্মুকে আনছো বুদ্ধু। আমি রাজি হয়ে গেলাম। মামনি আমাকে সাথে সাথে বিছানায় নিয়ে গেল। মামিক চোখ বন্ধ করা। আমি চোখ বন্ধ করে আবার অনুমতি পেয়ে চোখ খুললাম। ঝুলে গেছে ভরে। আমিস মামনি এগুলো এমন দেখতে কেন? মামিখ অসুন্দর দেখতে তাই না? আমিস না না, তা আমি কখন বললাম? বলছিলাম যে মামিস গর্ভবতীদের এমন হয়ে যায়, পরে আগের মতো সুন্দর হয়ে যাবে। তাছাড়া ভরা, তাই এমন লাগছে। মামির কাছে ছবি আছে, পরে দেখাবো। তোমার খুব পছন্দ হবে। আমিখ সরি মামনি। মামিখ ইটস ওকে। একটু খেয়ে নাও। এবার না খেলে কিন্তু গড়িয়ে পড়বে। পরে মাম্মি সময় দিব, তখন দেখো মন ভরে। আমি এগিয়ে গেলাম। মামি আমার মুখের উপর তুলে দিল। আমি কয়েকটা টান দিয়ে 2 ঢোকের মতো গিললাম। মামিক কেমন খেতে? আমিস খুব মজা মামনি। মামি আমার মুখ থেকে বের করে নিল আর বলল, তুমি তো খাবানা বলেছ। থাক, খেতে হবে না। আমি সেটা ধরে মুখে নিয়ে একটানে কতগুলো খেয়ে বললাম, জানো না খেতে সময় বাবুদের জ্বালাতে নেই। আমি কিন্তু কাঁদব। মামি হেসে উঠল, ওকে ছোট্ট বাবু, খাও, খুব খাও। আমি আস্তে আস্তে খেতে লাগলাম আর মামি আমাকে বাহুতে মাথা রাখতে দিল। অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খাওয়াতে লাগল। 4-5 মিনিটে মামির একটা খালি করে দিলাম। মামিক ভালো ছেলে, এবার ওটাও খালি করে দাও। আমি অন্য পাশে এসে ওটাও খেতে লাগলাম। কি জানি ইচ্ছে করে একটা হালকা পাতলা কামড় বসিয়ে মামির চোখের দিকে তাকালাম। মামি চোখ ছোট ছোট করে মুখটাকে একটু কেমন জানি করে তাকিয়ে আছে। প্রায় 2 সেকেন্ড পর আমাকে ধীরে বলে উঠল, আও। আরও 2 সেকেন্ড পর, দুষ্ট বাবু। আমি সব খেয়ে শেষ করলাম। মামিক, উফ, ছোট্টদের থেকেও দুষ্ট তুমি। তবে হালকা লাগছে। বুকটা একদম খালি করে দিলে লক্ষ্মীটি আমার। মামিক, এবার কি করবা করা। আমিস, তোমার খারাপ লাগবে না আমি ওগুলো নিয়ে দুষ্টুমি করলে? আমিস মামনি বাথরুমে যাব। মামিক, আহা, চুপচাপ শুয়ে খেলা করো। শুধু খালি বাজে ধান্দা তোমার। আমিস, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? মামি, হুম। আমিস, তুমি মামাকেও খেতে দাও? মামিক, এগুলো তো তারই। আমিস, তখন কি করবা যখন আমি কলেজে যাব বা বাসায় যাব? মামিক, তখন নিজে খাবো। কি আর করা। আমিস, তুমি খেতে পারো? মামি খেয়ে আমাকে দেখালো। আমি হেসে উঠলুম। আমি এখন গিয়ে বুঝতে পারলাম মাম্মি চাইলে নিজেই খেতে পারে, কিন্তু তাও আমাকেই খাওয়াচ্ছে। মামির সিজারের মাধ্যমে বেবি হলো। দুজনই খুব সুস্থ। মামা মামি ওর নাম রাখল রিহান। আমি দিহান আর ও রিহান। 1 মাসের মতো আমি নিজের বাসায় ফিরে আসি, তখন মামির বৌদি আর মা মামির সাথে থাকবেন। আমাকে ফোন করে ফিরে আসতে বলল তাড়াতাড়ি। 8-10 দিন পর বৌদি আর মা চলে গেল। আমি বসে বসে আড্ডা দিচ্ছি, মামি আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়ালাম। মামি দাঁড়িয়ে কাছে টেনে ধরল আমাকে। আমিও কাছে টেনে ধরলাম। মামিক, সেই কবে থেকে তোমাকে কাছে টেনে ধরতে ইচ্ছে করছে? আমি আজ প্রথম মামিকে হামি দিলাম। মামি প্রথমে একটু মুখ তুলে অবাক চোখে তাকালো, আবার একটুতেই খুশি মুখ করে আমাকে হামি দিল। মামিক 6 মাস লাগলো একটা দিতে। ভিতু, মামি গলায় হাতগুলো টান টান ধরে করে বলল, খাবা? আমিস, এখনো খেতে দিবা? মামি, হুম। আমিস, রিহানের কম পড়বে না? মামিক, নাহ, পড়বে না। আমার 2টো বাবু আছে, 2টো বাবু খেতে পারবে। তুমি তো জানোই মামনি তোমার জন্যও রাখি। আমিস, ইস মামনি, তুমি আমাকে সবসময় জ্বালাতে এসব বলো তাই না? টপটা খুলে নাও। আমিস, মামি। মামিস, জ্বালাবো না বাবা, শুধু খেতে দিবা। আমিস, কি খেতে দিবা? মামিস, ইস কি ফাজিল, বুঝি না মামনি কি খেতে চাও? আমিস, কি খেতে চাই? আমিস, এগুলো এত কিউট কেন? মামিস, কিউট জিনিস কিউট হবে না তো কি হবে? মামি হেসে উঠে খেতে দিয়ে বলল, মজা করছা? চলবে। আমিস, চলবে। মামিখ, আজেবাজে চিন্তা করলে কান কেটে দিব, দুষ্টু ছেলে আমার। আমিস, উফ, বাথরুম থেকে আসি। মামি আমার চোখে বড় বড় চোখ করে বলল, মামনিকে কল্পনা করে হাতের কাজ করবা? আমিস, কি যে বলো মামনি। না মামিস, তাহলে মামনির কাছে থাকলে শুধু বাথরুমে যেতে চাও কেন? এরকম করলে জীবনেও আদর করব না। শুধু শুধু কতগুলো বাবুকে টয়লেটে ফ্লাশ করে দিবা। আমি হেসে উঠলাম। মামিস, ইস কি ফাজি ছেলেরে বাবা, সব বুঝে ফেলে। মামি, কলেজ কেমন চলে? আমিস, ভালোই। মামিক গার্লফ্রেন্ড খেতে দেয়? আমিস, গার্লফ্রেন্ড নাই। মামিক, এত ভারী সমস্যা। গার্লফ্রেন্ড বানাও। মামনি কি সব দেব নাকি? কিছু কিছু জিনিস গার্লফ্রেন্ড দিবে।
আমি ঠিকই বুঝতে পেরেছি মামি কিসের কথা বলছে। আমিস গার্লফ্রেন্ড আবার কি দেবে, মামিক খেতে দিবে? আমিস ও আচ্ছা, কিন্তু এখন হুট করে কোথায় পাই গার্লফ্রেন্ড বলতো? মামিক চেষ্টা করো দেখ। আমিস ঠিক আছে, কিন্তু হাতের কাছে তুমি আছো, তুমিই হয়ে যাও গার্লফ্রেন্ড। মামি এটাই শুনতে চায়, আমি জানি। শখ কত মামিকে গার্লফ্রেন্ড বানাবে। ভয় করে না আমিস, ওটা তো হবু গার্লফ্রেন্ড অলরেডি জানে। মামিস এই দুষ্ট ছেলে, মামনি বুঝি তোমার হবু গার্লফ্রেন্ড? আমি পার্মানেন্ট বানাতে চাই। হবা মামিস শখ কত? আমিস প্রপোজ করব। মামি গলায় রাখা হাতগুলোকে আশকাট্টি মোচড় দিচ্ছে। মনে হয় ভাবছে। বলল, না থাক, লাগবে না, এমনিতেই পটে গেছি। গার্লফ্রেন্ড হব, কিন্তু কাজ হবে আরও পরে। সেলাই একদম শুকিয়ে যাক তারপর। আমিস সত্যি বলছো? মামিক তোমাদের দুই ভাইয়ের দিব্যি। মামি রাতে বাবুকে ঘুম পাড়িয়ে আমাকে ঢাকতে এলো ডিনার করবে বলে। দুজন ডিনার করে টিভি অন করলাম। মামা এখনো আসেনি। মামি পাশে বসেছিল, কিন্তু আমাকে সোফার কোনায় আধা শোয়া করে নিজে মাঝখানে মাথা রেখে দিল। আমি দুষ্টুমি করতে শুরু করে দিলাম। মামিক এই দুষ্ট হাত দিচ্ছে কেন? আমি একটু খেলবো তাই। মামিস এগুলোতে তোমার মামার। আমিস কিন্তু তুমি তো আমার। মামিস আহা নেকা। আমি তোমার কখন হলাম? আমিস তুমি আমার না, মামি হুম তোমার। কিন্তু আজই তো জিএফ হলাম। আজই নিয়ে যাবা? আমিস কি করব বলো, জিএফের গুলো কি সুন্দর আর কি তুলতুলে। মামিক তেল দিচ্ছা? আমিস বললে মালিশ করে দিব তেলগুলো দিয়ে। মামিস বাব্বা। ওকে বাবা খেলো, কিন্তু জোরে দিলে বেরিয়ে কাপড় নষ্ট হয়ে যাবে। আমিস ডোন্ট ওয়ারি, আমি নিজের হাতে চেঞ্জ করিয়ে দিব। মামিস এই দুষ্ট ছেলে একটা। চুপি খেলো মন ভরে। আজ মামা আসার পরও জেগেছিলাম। আরও 15 দিনের মতো কাটল। মামির কাটা দাগ শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে দাগটা মুছে যাবে। আজ আবার সকালে মালসির নিচে দিয়ে কাউকে উপর আসার শব্দ পেলাম। মামি আসছে নিচে দিয়ে। এসে গলা শুয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, রাতে ঘুমাওনি? মামিক তুমিও তো ঘুমাতে পারোনি। রিহান সারারাত কান্না করল। সকালে ঘুমিয়েছে। আমিস মামা, মামিক চলে গেছে। ঘণ্টা খানেক মামিকে আমার উপর নিয়ে ঘুমালাম, তখন হুট করে রিহান কেঁদে উঠল। মামি আমার উপর থেকে উঠে চলে গেল। একটু পরে কান্না বন্ধ হয়ে গেল। মামিস কই লক্ষ্মী, এখানে চলে আসা। মামি ঢাক দিল। আমি গেলাম ওনার রুমে। মামি ইশারায় কাছে যেতে বলল। আমি মামির পাশে শুয়ে গেলাম। তারপর তিনজন দুপুরে ঘুম থেকে উঠলাম। মামি আমাকে তুলল। মামিস উঠো, ক্ষুধা লাগেনি? আমি উঠে দেখি রিহান খাচ্ছে। লোভ সামলাতে পারলাম না। মামিও বুঝতে পেরেছে আমি আজ সাত সকালে আমাকে ঘুম থেকে উঠাতে এসে বলল আজ নাকি নতুন কিছু দিবে। আমি তো উৎসাহী হয়ে বসে আছি। মামি কি করছিল জানি না, আমি বসে আছি, মামি হুট করে এসে আমাকে টেনে তুলে বিছানায় ফেলে দিল। মামি মাথার চুলগুলো পিছনে বাঁধল। আমার উপর উঠে গেল। রিহানের 3 মাস পূর্ণ হল। মামির দাগ মিলিয়ে গেছে মোটামুটি। আমি একদিন চেয়েছিলাম একটু এগোতে, কিন্তু মামি বলল আর একটু অপেক্ষা করা। আমি জানি অপেক্ষা করলে এ সুখ জান্নাত হবে। তাই মামনির কথা মান্য করলাম। আজ সকাল থেকে মামি খুব সেজেগুজে আছে। হুট করে মিনি স্কার্ট একটা আর সারা টপ পরেছে। আমি ওকে বাসায় এমন দেখি না। বাবুকে ঘুম পাড়িয়ে আমার কাছে এলো। হাত ধরে বলল আজ সব হিসাব বুঝিয়ে দিব।